নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। বল কুড়োতে গিয়ে তারে হাত লেগে শিশুর মৃত্যু। মহিষাদলের ঘটনা। মহিষাদলের মলুবসান গ্রামে কাটা তারে হাত লেগে মৃত্যু শিশুর। বেআইনি ফিশারিতে বিদ্যুৎ সংযোগের অভিযোগ সামনে আসছে। স্থানীয়রা অভিযোগ করলেও শোনেনি ফিশারির মালিক, এমনই অভিযোগ করা হচ্ছে স্থানীয়দের তরফে। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, বল কুড়োতে গিয়ে হাতে তার লেগে শিশুর মৃত্যু। স্থানীয়রা অভিযোগ করছে যে বেআইনি বিদ্যুৎ সংযোগ এবং বারংবার অভিযোগ করা হলেও সেই নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি জানা যাচ্ছে এই নিয়ে? সৌম্যজিৎ, শোনা যাচ্ছে? মহিষাদলের ঘটনা, সেখানে বল কুড়োতে গিয়ে হাতে তার লেগে মৃত্যু শিশুর। মহিষাদলের মলুবসান গ্রামে কাটা তারে হাত লেগে মৃত্যু। বেআইনি ফিশারিতে বিদ্যুৎ সংযোগের অভিযোগ তুলছেন স্থানীয়রা। আবারও আমরা যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। সৌম্যজিৎ, স্থানীয়রা অভিযোগ করছে বেআইনি বিদ্যুৎ সংযোগের অভিযোগ করা হচ্ছে স্থানীয়দের তরফে। বারংবার জানিয়েও কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই নিয়ে কি জানতে পারছো? বললে যে স্থানীয়রা বারবার কিন্তু অভিযোগ করেছিল যে ওই জমির উপর দিয়ে ফিশারির জন্য বিদ্যুৎ দেওয়া যাবে না, কারণ যদি বিদ্যুতের তারটা ছেড়ে যায় জমির উপর পড়ে যে কোনো সময় বারংবার বিপদ হতে পারে। বারংবার অভিযোগ করা হলেও কিন্তু ফিশারি মালিক কথা শোনেননি বলেই একটা অভিযোগ করছেন তারা। আর যার জন্যই কিন্তু মহিষাদলের মৌলুবসান গ্রামের শুভম রানা, চতুর্থ শ্রেণীর ছাত্র, তিনি বল কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজ মারা গেলেন। এবং তাকে বল কুড়োতে গিয়ে তিনি যখন ওই জায়গায় পড়ে যান তখন তাকে স্থানীয় এক বাসিন্দা দেখে এবং উদ্ধার করে নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করেছে। অনন্যা, ধন্যবাদ তোমায় সৌম্যজিৎ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখি, বল কুড়োতে গিয়ে হাতে তার লেগে মৃত্যু শিশুর। মহিষাদলের ঘটনা, সেখানে বেআইনি বিদ্যুৎ সংযোগের অভিযোগ সামনে আসছে। বিচার ব্যবস্থায় রাজনৈতিক পক্ষপাতিত্ব থাকা উচিত নয়, কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরির অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী। একই মঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। পাল্টা কটাক্ষ বিজেপির। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বিচারাধীন বন্দী। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন 5 মাস পর জেল থেকে ছাড়া পেয়েছেন। হেমন্তের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অরবিন্দের আপ, দুই দলেরই অবস্থান শাসক বিজেপির বিরোধী শিবিরে। লোকসভা ভোটের ঠিক আগে দুজনকেই গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেজরিওয়াল এবং হেমন্ত সোরেনের গ্রেপ্তারি উস্কে দেয় বেশ কিছু প্রশ্ন। আবার লোকসভা ভোটের আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার ঘটনাও এক কথায় নজিরবিহীন। রাজনৈতিক বিতর্কের লকগেট খুলে দেয় যে ঘটনা। বিচার ব্যবস্থা কি পুরোপুরি স্বচ্ছ? রাজনৈতিক দলগুলো কি কখনো কখনো বিচার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে? এই প্রশ্ন দেশের সাধারণ মানুষের। সেই প্রশ্নকেই বুঝি আরও একবার উস্কে দিলেন এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। My kind submission that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret. ধেড়ে ইঁদুর সামনে আসবে, ঢাকি সমেত প্রতিমা বিসর্জন হবে। শিক্ষা দুর্নীতি মামলা চলাকালীন এজলাসে বসে এ ধরনের একাধিক মন্তব্য করেন তমলুকের বিজেপি সাংসদ পদত্যাগী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চাকরি প্রার্থীরা সেই সময় বিচারপতিকে মসিহার আসনে বসান, কিন্তু বিচারপতির কাজ কি? স্পষ্ট বিভাজন রেখা টেনে দিয়েছেন দেশের প্রধান বিচারপতি। রাজনৈতিক পক্ষপাতহীন বিচার ব্যবস্থা, মমতার এই বক্তব্যকে কিভাবে দেখছে এ রাজ্যের বিরোধীরা? তৃণমূলেরই বা জবাব কি? রাম মন্দির নির্মাণের রায় যেমন দেশের সর্বোচ্চ আদালতের, আবার কোটি কোটি টাকার নির্বাচনী বন্ডের স্বচ্ছতা নিয়েও রায় সেই সুপ্রিম কোর্টেরই। কলকাতা টিভি। মানবিক মুখ্যমন্ত্রী, হকার উচ্ছেদের সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। তা সত্ত্বেও উচ্ছেদ অভিযান চালায় সংশ্লিষ্ট পুরসভা। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। উচ্ছেদ অভিযান চলছে রামপুরহাট, বোলপুর, কৃষ্ণনগর সহ অন্যান্য জায়গায়।
হাহাকার, ধ্বংসস্তূপ। উচ্ছেদের পর এমনই চিত্র রামপুরহাটে। বুলডোজার চালিয়ে ভাঙা হলো দোকান। রামপুরহাটের ডাকবাংলো মোড়ে পরিবার নিয়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। বোলপুরেও ফুটপাত উচ্ছেদ, দোকান ভাঙচুর। ফুটপাত ব্যবসায়ীদের দাবি, আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। স্বজন হারানো কান্না হকারদের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও বুলডোজার চালানো অব্যাহত। আমার 6টা ফ্যামিলি আমার একটা দোকানে চলে যায়। কোথায় যাবো বলুন? দিদি আর দেখতে পাচ্ছে না, দিদি বলছে আমি হকারকে ভালোবাসি। আর কিছু হলে হকাররা সামনে আসে, বড় দোকানদাররা আসে, সেটা দিদি জানে না, দিদি দেখতে পাচ্ছে না, তাই আমি হকার থেকে তুলছি। কেন তুলছি? আজ স্যার আমি 8 বছর থেকে টিএমসি বলছে, আমাদের পাড়ায় কমিশনার বলছে এই আজ ভোট করতে হবে রাত্রেবেলায়। ভাই তোরা আমরা রাত ভর রাত ঘুরেছি, কেউ ঢুকতে দেয়নি, ভোট করেছি আমরা রাত ভর সকাল ভোট না খেয়ে ভোট করেছি। টিএমসি বলেছে সিউড়ি যেতে হবে, সিউড়ি গেছি, বোলপুর যেতে হবে, বোলপুর গেছি। আমরা চাই, আমাদের পেটের ভাত চাই। হ্যাঁ, আপনার কিসের দোকান ছিল? আমার কাপড়ের দোকান দুটো। কাপড়ের দোকানে 16 লাখ টাকার চলে গেল আমার। কি খাবো? আমাদেরকে সুসাইড করতে হবে। আমাদের একটা ছোট সবজি দোকান ছিল, এখন আমাদের অবস্থা খুবই শোচনীয়। কালকে কি খাবো তাই জানি না আমরা। দখলমুক্ত করতে পদক্ষেপ নিল বিষ্ণুপুর পৌরসভাও। বিষ্ণুপুরের লালবাঁধের পারে বেআইনিভাবে দখল করে থাকা ব্যবসায়ীদের দোকান তুলে ফেলার নির্দেশ দেয় বিষ্ণুপুর পৌরসভা। একটু জায়গা দিন, কাতর আবেদন ব্যবসায়ীদের। ব্যবসায়ীদের কথা মাথায় রেখেই শনিবার এলাকা পরিদর্শনে যান মহকুমা শাসক, বিধায়ক এবং বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান ও বিষ্ণুপুর পুলিশ। নিয়ম মেনে ব্যবসা করার অনুমতি প্রশাসনের। মাথায় হাত মানে পা থেকে মাটি সরে গেছে, মাথায় একদম আকাশ নেমে গেছে। কি করবো আমি কিছু খুঁজে পাচ্ছি। কৃষ্ণনগরের শুরু হলো উচ্ছেদ। ফুটপাত দখলমুক্ত করতে সক্রিয় কৃষ্ণনগর পৌরসভা। কৃষ্ণনগরে জেলা পরিষদ ভবনের সামনে থেকে অবৈধভাবে গড়ে ওঠা দোকানঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। কৃষ্ণনগরের মহকুমা শাসক শারদ্বতী চৌধুরীর উপস্থিতিতে চলে উচ্ছেদ। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ওই এলাকার ব্যবসায়ীরা। বাজার কেড়ে খাবো, যাতে গুলি করে দেয়, মেরে দেবে না জেলে যাবো, এছাড়া পথ নেই তো। পথ নেই। আপনাদের কি কোনো এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গার ব্যবস্থা করে দিয়েছে? আমাদের এই জায়গায় যা করবে এই জায়গায় করতে হবে ওনাকে। আমরা কোথায় যাব? কিচ্ছু করেনি, বলেও দেয়নি যে কিছু করবো বা আর কিছু। মানবিক মুখ্যমন্ত্রী উচ্ছেদের সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও উচ্ছেদ অভিযান চলায় সংশ্লিষ্ট পৌরসভা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। কলকাতা টিভি। মুখ্যমন্ত্রীর নির্দেশে কোথাও সরকারি জায়গা খালি করার প্রশাসনিক চেষ্টা, কোথাও সরকারি জমি বেদখলের অভিযোগে সোচ্চার স্থানীয়রা, কোথাও আবার আদিবাসীদের জমি দখল করে প্রতারণার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। জবরদখলের অভিযোগ আর দখলদারের উচ্ছেদের জেরে সরগরম রাজ্য, জারি রাজনৈতিক চাপানুতর। ফুটপাত ও সরকারি জায়গা থেকে দোকান সরিয়ে নিতে 1 সপ্তাহের ডেডলাইন দিয়েছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌরসভা। জোর কদমে মাইকিং করে প্রচার চলছে পৌরসভার উদ্যোগে। অস্থায়ী দোকান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় রাতের ঘুম উড়েছে হকারদের। তাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল পরিচালিত পৌরসভাকে কটাক্ষ বিজেপি। হকারদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনে আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি গেরুয়া শিবিরের। যদিও শাসক শিবিরের দাবি, বিজেপি বিরোধিতা করার জন্য বিরোধিতা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক আলোচনার মাধ্যমে হকারদের সমস্যার সমাধান করতে উদ্যোগী তিনি। খড়দহে আদিবাসীদের জমি দখল ও তাদের সঙ্গে প্রতারণার অভিযোগ স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিবাদে কাউন্সিলরের অফিসের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের অভিযোগ, খড়দা পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের কুলিনপাড়ায় দীর্ঘদিন ধরে 7টি আদিবাসী পরিবারের বাস। তাদেরই জমির অংশ দখল করে পাঁচিল তোলার অভিযোগ উঠেছে ওয়ার্ড কাউন্সিলর স্বরাজ দাসের বিরুদ্ধে। পাশাপাশি জমির বৈধ কাগজ করিয়ে দেওয়ার নাম করে প্রতিটি পরিবারের কাছ থেকে 1500 টাকা করে নিলেও বৈধ কাগজ তাঁরা পাননি বলেই অভিযোগ স্থানীয়দের। নিকাশি খালের ওপর বেআইনি নির্মাণের অভিযোগ পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। খবর পেয়ে নড়ে চড়ে বসেছে গ্রাম পঞ্চায়েত। এলাকায় কোনো বেআইনি নির্মাণ করা যাবে না বলে দাবি তাদের। অন্যদিকে অবৈধ নির্মাণ ঘিরে শুরু হয়েছে শাসক বিরোধী চর্চা। স্থানীয় সূত্রে খবর, নুনিয়াগোদার গ্রামের ভেতর দিয়ে বয়ে গিয়েছে নুনিয়াগোদা খাল। আর ওই খালের ওপরেই গ্রামের বাসিন্দা বিকাশ অধিকারী নিজের বাড়ি তৈরি করছেন। বারবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও এভাবে অবৈধ নির্মাণের বিরুদ্ধে সোচ্চার হয় এলাকাবাসী। শেষমেশ বাড়ি তৈরি বন্ধ করতে বাধ্য হয়েছেন বিকাশ অধিকারী। কলকাতা টিভি। সরকারি খাল দখল করে অবৈধ নির্মাণের অভিযোগ বসিরহাটে। অস্ত্র পাচার মামলায় গ্রেপ্তার বিজেপি ও তৃণমূল নেতা। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। উদ্ধার 7mm পিস্তল, 8 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন। ঘটনায় শাসক বিরোধী তরজা অব্যাহত।
মানিকচকে গ্রেপ্তার বিজেপি তৃণমূল নেতা। অস্ত্র পাচারের অভিযোগে গ্রেপ্তার। উদ্ধার 7mm পিস্তল, 8 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন। পুলিশের জালে বিজেপি পরিচালিত নাজিরপুর পঞ্চায়েত প্রধান ও ব্লক যুব তৃণমূল কংগ্রেসের নেতা সহ 6 জন। আগ্নেয়াস্ত্র কেনাবেচা নিয়ে আলোচনা চলছিল মানিকচকের হরিপুর এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ বাহিনী। উদ্ধার 7mm পিস্তল, 8 রাউন্ড গুলি, 2টি ম্যাগাজিন, 12,000 টাকা। ধৃতরা হলেন বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল ও মানিকচক ব্লক যুব তৃণমূলের নেতা শ্রবণ মণ্ডল। এছাড়াও গ্রেপ্তার আরও 4 জন। তারা হলেন সঞ্জীব মণ্ডল, অনন্ত মণ্ডল, জয়ন্ত মণ্ডল ও সুমিত মণ্ডল। বিজেপির মদতে বিহার ঝাড়খণ্ড সীমান্ত থেকে আসা দুষ্কৃতীরা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের। দল কখনোই এই ধরনের কাজকে প্রশ্রয় দেয় না বলে দাবি জেলা সহ সভাপতির। মালদা জেলার একটা সাইড দিয়ে বিহার ঝাড়খণ্ডের পুরো বর্ডার, এবং দেখা যায় ওইসব এলাকাগুলোতে জেলাতে ডাকাতি, সোনার দোকান, হ্যান ত্যান, চুরি সব কিছুতে লিপ্ত থাকে এই সেই বিহার ঝাড়খণ্ডের দুষ্কৃতীরা। এবং যেহেতু ভারতীয় জনতা পার্টির ওই এলাকাগুলোতে ভারতীয় জনতা পার্টিরও যারা আমরা অনেকেই আছে যারা তাদের সাথে যোগাযোগ আছে। আজকে যে নাজিরপুরের ঘটনা, সে প্রধান পাশেই তো মানিকচকের পরে গঙ্গা পাড়লেই বিহার ঝাড়খণ্ড, তারা এখান থেকে কিন্তু এই বাংলাকে অশান্ত করার জন্য এই কারবারগুলো করে। প্রধানও তাই করেছে, যুব কংগ্রেস এখন অনেকেই ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হয়ে এগুলো কারবার করে। কেউ কেউ আবার তৃণমূলের কথা দেয়। যদি তৃণমূলেরও কেউ এরকম এসব থাকে, আমাদের দল কাউকে না, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা বলে, যে কোনো অন্যায় কাজে তৃণমূল কেন কোনো পার্টিকে দেখা না, কেউ তৃণমূল হলেও তার কিন্তু শাস্তি হবে পুলিশের বিচার দিতে। মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বিজেপিকে, দাবি বিজেপি। পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। দীর্ঘদিন থেকে নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে কোনো কাজ হতে দিচ্ছে না, তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে, এবং এখানে এক বড় নেতারও বসবাস আছে। এবার সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের কাটমানির দরকার, কাটমানি খেতে পাচ্ছে না, প্রধানকে ফাঁসাতে হবে, আর প্রধান ফেসে গেলে পঞ্চায়েত হ্যাংক হবে। যেহেতু বিজেপির পঞ্চায়েত কোনো কাজও করতে দিচ্ছে না, ডিস্টার্ব করছে, একের কথায় একের পর এক বিভিন্ন কাজে বাধা সৃষ্টি করছে, এবং পুলিশ প্রশাসনের সঙ্গে যোগ সাজেশ করে তৃণমূলের নেতারাই ওকে ফাঁসিয়েছে। 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা আদালতে ধৃতদের পেশ। মালদহ থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। সেটা দর্শক, এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। খাস কলকাতায় গণপিটুনি। বউবাজারের ছাত্রাবাসের পড়ুয়াদের ব্যাটের মারে মৃত্যু এক যুবকের। মোবাইল চোর সন্দেহে বেঁধে মার। তথ্য লুকাতে ছাত্রাবাসের সিসিটিভি ফুটেজ নষ্ট। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য মুচিপাড়া থানার পুলিশের হাতে। গ্রেপ্তার ছাত্রাবাসের 14 জন পড়ুয়া। খাস কলকাতায় গণপিটুনি। বউবাজারের হস্টেলে পিটিয়ে খুন, সিসিটিভি ফুটেজ নষ্ট। গণপিটুনির ঘটনা নিয়ে তোলপাড়। বউবাজারের উদয়ন হস্টেলের ভেতর শুক্রবার এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়, যে মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত ইরশাদ আলম শনিবার উদয়ন হোস্টেল লাগোয়া একটি মিষ্টির দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, মোবাইল চোর সন্দেহে হোস্টেলের আবাসিকরা ইরশাদ আলমকে হোস্টেলের ভেতরে নিয়ে যায়। এরপর গেট বন্ধ করে ইরশাদ আলমকে বেধড়ক মারধর করা হয়। পরে মুচিপাড়া থানার পুলিশ খবর পেয়ে হোস্টেলে গিয়ে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে। এই ঘটনার তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য হাতে পেয়েছে পুলিশ। হোস্টেলের সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু ঘটনার সময়ে সিসিটিভি ফুটেজ নষ্ট করা হয়েছে। এই বিষয়টিতে রহস্য দাঁড়া বেঁধেছে। হোস্টেলের আশেপাশে এবং উল্টো দিকে যত সিসিটিভি রয়েছে সেগুলির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ইরশাদ আলমকে ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে জানতে পেরেছে পুলিশ। দিকে দিকে আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন মেয়র ফিরাদ হাকিম। এটা একটা কদিন ধরেই হচ্ছে, বিভিন্ন জায়গায় গুজবের মানুষ নিজের ধৈর্য হারিয়ে ফেলছে, এবং গণপিটুনি। আমি গণপিটুনি দেব কেন? আমার যদি কমপ্লেন থাকে আমি পুলিশকে দেব, পুলিশ তাকে অ্যারেস্ট করবে, ইনকোয়ারি করবে, যদি সত্যি হয় হবে। আমার একটা মোবাইল দুন হারিয়ে গেছে, আমি পুলিশকে ইনকোয়ারি করবো, যদি সন্দেহ থাকে তার নাম বলবো, পুলিশ তার ইন্টারোগেশন করে তাকে মোবাইল হয় বার করে দেবে, নয় সে বলবে যে না এটা হয়নি। এটা মেথড অফ ইনকোয়ারি। এই যে আইন নিজের হাতে নেওয়া, এটা অত্যন্ত মারাত্মক। এটা কেউ ছেলে ধরার নামে মারছে, কেউ ডাইনি অপবাদে মারছে, আর কেউ এখানে দেখলাম মোবাইল চোর বলে মারছে।
শুধুই কি মোবাইল চুরির ঘটনায় রাগের বহিঃপ্রকাশ নাকি সংগঠিত অপরাধ? হোস্টেলের আবাসিক, যাদের বেশিরভাগই পড়ুয়া, হাত পা বেঁধে ব্যাট দিয়ে মারধর থেকে শুরু করে সব শেষে সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়া প্রশ্ন তুলছে পড়ুয়াদের মানসিকতা নিয়ে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেল মুক্তির পর স্বমহিমায় শিক্ষক তথা তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেল মুক্তি তিনি। প্রায় 1 বছর পর স্কুলে পড়াতে পেরে খুশি তৃণমূলের বিধায়ক। তিনি চক্রান্তের শিকার, দাবি বিধায়কের। নিজের কর্মক্ষেত্র বীরভূমের দেবগ্রাম হাই স্কুলে ফের যোগ দিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়ে 1 বছর পর জামিন পেয়েছেন তিনি। সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে মুক্ত হন তিনি। জেল মুক্তির পরে নিজের স্কুলে গিয়ে মাছের শ্বসন প্রক্রিয়া নিয়ে পড়ুয়াদের পাঠ দিলেন তৃণমূল বিধায়ক। 1 বছর পর স্কুলে পড়াতে পেরে খুশি তৃণমূল বিধায়ক। আমি মনে করি এটা আমার জীবনে একটা বড় অ্যাক্সিডেন্ট এবং এই বিষয়টা আমি ভুলে যেতে চাই। আমি কাজের মধ্যে, এই কাজের পরিবেশের মধ্যে আমি আবার ফিরতে চলেছি। তাই আমার পুরনো স্কুল দেবগ্রাম হাই স্কুল, এটা আমার প্রথম পেশা শিক্ষকতা। সত্যি আমার খুব ভালো লাগছে। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত জীবনকৃষ্ণকে 2023 সালের 17 এপ্রিল গ্রেপ্তার করে সিবিআই। জীবনকৃষ্ণের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মূল অভিযোগ ছিল যে তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে মিডলম্যান প্রসন্ন রায়কে দুর্নীতির কাজে সহযোগিতা করতেন। জামিনের আবেদন নিয়ে তিনি প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। সেখানে জীবনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তারপরে জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন রাজ্যের শাসক দলের বিধায়ক। শীর্ষ আদালতে জীবনকৃষ্ণের জামিনের বিরোধিতা করে সিবিআই জানায়, বিধায়ক পুকুরে ফোন ছুঁড়ে ফেলে দুর্নীতিতে যুক্ত থাকার তথ্য প্রমাণ নষ্টের চেষ্টা করেছেন। দেবগ্রাম হাই স্কুলের শিক্ষকরা সহকর্মী জীবনকৃষ্ণ সাহা ফিরে আসায় খুশি। আগে উনি একজন টিচার ছিলেন, এখনো উনি টিচার, এবং ওনার ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমাদের তো জানার অভিপ্রায় নেই। এবং সেই 1 বছর উনি আলিপুরে ছিলেন ঠিকই, কিন্তু ফিরে আসার পর সেই টিচারের ব্যক্তিত্ব ওনা হারিয়ে যায়নি। উনি ক্লাসও করছেন, আর যেদিন আসছেন তিনি ক্লাস করছেন মানে, এবং খুব নমিনাল ভাবে আসছেন, বাইকেও আসছেন, উনি ট্রাভেল করছেন অর্ডিনারি টিচারের মতন। আর আমাদের সাথে তো ওরকমই বন্ধুত্বের সম্পর্ক, ভাই দিদি বা বন্ধুর সম্পর্ক সেরকমই আছে। এদিন তিনি চক্রান্তের শিকার বলেই জানান বড়োয়ায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক। নিজেকেই নির্দোষ বলে দাবি করেন জীবনকৃষ্ণ সাহা। বিচারাধীন বিষয়, আমি এই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। তবে একটা কথা আমি বারবার বলি, সব জায়গাতেই বলেছি যে আমি নির্দোষ, সেটা অনারেবল কোর্ট বিচার করবেন। আর আমি সত্যি চক্রান্ত শিকার। আমি এই সব বিষয় নিয়ে কোনো অবস্থাতেই জড়িত ছিলাম না বা নাই। তাকে সমাজ যাই বলুক না কেন তাকে নিয়ে, অর্থাৎ জীবনবাবুকে নিয়ে, তার স্কুল যে তার পাশে এবং তাকে গুড সার্টিফিকেট দিচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। বীরভূম থেকে মনা বীরবংশী, কলকাতা টিভি। শিকলবন্দি 16 বছর মানসিক ভারসাম্য লোপ পাওয়ায় কাকদ্বীপের হোসেন শেখকে সামলাতে হিমশিম খান তার মা। অজ্ঞতা ছেলেকে শিকলে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন তার মা। যুবকের অসহায়তার খবর পেয়ে তার চিকিৎসা করাতে উৎসুক পঞ্চায়েত সমিতির সভাপতি। মেধাবী ছাত্র ছিলেন নামখানার নারায়ণপুরের বাসিন্দা হোসেন শেখ। মাধ্যমিক পরীক্ষার আগে মানসিক সমস্যা দেখা দিয়েছিল হোসেনের, সেই শুরু। তারপর থেকে অসুখ ক্রমশ বেড়েছে। একটা সময়ে চিকিৎসা করেছিল পরিবার, পরে অর্থাভাবে আর চিকিৎসাও করা যায়নি। দিন দিন মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে হিংস্র হয়ে উঠছিলেন হোসেন। ছেলেকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন মা। শেষমেশ গত 16 বছর শিকলবন্দি করে রাখা হয়েছে হোসেনকে। ডাক্তারও দেখানো হয়েছে অনেক, এখন একদম আমার মার কিছু নেই, আর দেখাতেও পারে না, ভালো হয়ে গেছিল। বাবাটা মারা গেছে, বাবার মারা করে চিকিৎসা করতে পারেনি, গরিব মানুষ। মূলত বাবার মৃত্যুর পরেই থেমে গিয়েছে হোসেনের চিকিৎসা। স্থানীয় প্রশাসনের কাছে সেভাবে সাহায্য পায়নি তার পরিবার। প্রতিবেশীরাও হোসেনের খারাপ অবস্থার কথা জানেন, তবে আর্থিকভাবে সাহায্য করার ক্ষমতা তাঁদেরও নেই। আমার ক্লাস ফ্রেন্ড ছিল, পড়াশোনা করতে প্রেমের দিকে পড়াশোনা করে, এখন ঠিক করলে হাত বেঁধে রেখেছে, নাহলে যাকে তাকে রাস্তা দেখলে মারামারি করতো, যাকে তাকে মারতো, ওই জন্য হাতের শিকল দিয়ে বাঁধা। খুব দুঃখ লাগে। তো একটা ভালো পড়াশোনা ছেলে ছিল, ভালো মাথায় ছিল সেটাও। চিকিৎসার অভাবে শিকলবন্দি যুবকের কথা অজানা স্থানীয় প্রশাসনের। ঠিক করে খবর নিয়ে চিকিৎসা করানোর প্রতিশ্রুতি দিয়েছে পঞ্চায়েত। আমি পরিস্থিতিটা খতিয়ে দেখি। আমি ওখানকার যে এলাকার ঘটনাটা, সেখানে গ্রাম পঞ্চায়েত প্রধান সহ যারা আছেন তেনারা কতটুকু জানেন, বা তার মানসিক ভারসাম্যহীন কিনা, কিংবা তার চিকিৎসা করানোর প্রয়োজন বা তার
তার যে পরিবারের তরফ থেকে আমাদের কাছে কোনোরকমভাবে আসেনি এখনো পর্যন্ত। আপনাদের মুখ থেকে শুনলাম, আমরা অবশ্যই এই জিনিসটাকে খতিয়ে দেখব এবং যদি চিকিৎসার প্রয়োজন থাকে সেখানে আমরা চিকিৎসার জন্য সেখানে তার ব্যবস্থা করব। পাড়ার সকলেই চান হোসেন সুস্থ হয়ে উঠুক, ছেলে আর 5টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাক, চান হোসেনের মাও। পঞ্চায়েতের সাহায্য নিয়ে হোসেনকে সুস্থতার পথে নিয়ে যাওয়াই তাদের একমাত্র কামনা। কলকাতা টিভি। হবু মায়েদের পুষ্টিকর খাবারের যোগান দেয় অঙ্গনওয়াড়ি কেন্দ্র। সেই অঙ্গনওয়াড়িতেই এবার অন্যরকম ছবি। রোজের ডিম ভাত খিচুড়ির বদলে পায়েস, 5 রকমের ভাজা, সাজালো পাত। বর্ধমানের জামালপুরের ইটখোলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আয়োজিত হলো 5 শিশুর অন্নপ্রাশন। ফুল, মালা, ধান দুর্বায় সাজানো বরণডালা, মাঝে মাঝে কানে আসছে উলু শঙ্খধ্বনি। জামালপুরের ইটখোলা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেদিন সকাল থেকেই অন্যরকম ব্যস্ততা। আইসিডিএস এর অন্যান্য কাজের ফাঁকেই চলল অন্নপ্রাশনের জোগাড়। মূলত সরকারি নির্দেশে অন্নপ্রাশন দিবস উদযাপিত হলেও আয়োজনে আবেগের কমতি ছিল না। এটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে তো প্রত্যেক ইয়েতেই প্রচার করা হয় মায়েদের যে 6 মাস পর্যন্ত একটা শিশু একদম এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করবে, দুধ ছাড়া, মায়ের দুধ ছাড়া কিচ্ছু খাবে না, এবং তারপর তাদের এই সুপুষ্টি বা পুষ্টির কথা মাথায় রেখে যাতে মায়েরা একটুখানি এক্ষেত্রে সচ্চার হয়, সেই জন্য আমাদের এই অন্নপ্রাশন দিবস পালন করা হয়। ইটখোলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বাংলাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মোট 84 জন শিশু, 6 জন গর্ভবতী মহিলা ও 5 নতুন মাকে সুপুষ্টি দিবস উপলক্ষে পুষ্টিকর খাবার দেওয়া হয় এদিন। মেনুতে ছিল ভাত, ডাল, ডিম, আলু ভাজা, পটল ভাজা, শাক ভাজা আর পায়েস। উদ্যোগটা যখন আমি শুনি, আমাদের এখানকার যিনি আইসিডিএস এর ম্যাডাম রয়েছেন, উনি যখন আমাকে বার্তাটা দিলেন যে এরকম আমাদের এখানে একটা বাচ্চা শিশুদেরকে অন্নপ্রাশন হবে, তো আমি খুবই খুশি হলাম। আমি বললাম হ্যাঁ, বড় সড়ো করে হবে। আমাদের ST/SC গ্রাম, ঠিক আছে, একদমই ক্ষেত মজুরের গ্রাম পুরো সব, তো বাচ্চাদের একটু অসুবিধাও হয়, অনেকের আবার অন্নপ্রাশন করার মতন এরকম ঘটা করে হয় না। তো সচরাচর গরিব ফ্যামিলি, 200 ফ্যামিলিরা যারা রয়েছি আমরা, তাদের সবাই এখানে এসে একত্রিতভাবে একসঙ্গে একটা ঘটা করে হলো, এটা খুবই ভালো লাগলো। আর 5টা দিনের মতো এদিন আইসিডিএস এর শিশু এবং হবু মায়েরা এসেছিলেন। খেলাধুলো, খেলার ছলে পড়াশোনার ফাঁকেই চলছিল রান্না। খেলা, পড়াশোনার শেষে অন্নপ্রাশনের আনন্দে মেতে উঠলেন সকলে। সরকারি নির্দেশে প্রতি মাসের 4র্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালিত হয় আইসিডিএস এ। এদিন তারই সঙ্গে উদযাপিত হলো অন্নপ্রাশন দিবসও। জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।